সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে 6:30। এই শান্তিনিকেতন থেকে আমরা বেরিয়ে পড়লাম রায়পুর রাজবাড়ির উদ্দেশ্যে। সেইখানকার যে ভৌতিক ঘটনা আছে আর সেগুলি সমস্ত আপনাদের তুলে ধরছি। কালের নিয়মে রায়পুর জমিদার বাড়ি পরিণত হয়েছে একটি আস্ত ভুতুড়ে বাড়ি হিসাবে। খুব ভয়াবহ একটা জায়গায় আমরা ঢুকছি এখন। কি রয়েছে এই বাড়িতে? কেন এখানে এলে আজও গা ছমছম করে ওঠে? এখানে কি আদৌ ভূত রয়েছে নাকি পুরোটাই গুজব? কেন রাতের বেলায় ঢোকা যায় না এই বাড়িতে? কিংবা আদৌ কি থাকা যায় এই বাড়িতে? গা ছমছম করা এই ভূতের বাড়ির সকল রহস্য তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে। আর কিভাবে এই রাজবাড়িতে আসতে হয় সমস্ত কিছুই জানতে পারবেন এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ও আমাদের সাথে যে ভৌতিক ঘটনা ঘটেছিল সেগুলি তুলে ধরলাম এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি পুরো দেখে আপনারা নিরাশ হবেন না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই রাজবাড়িতে প্রথমে ঢুকলেই একটা যে গা ছমছমে পরিবেশ এখানে পরিলক্ষিত হয়। আর এই যে পায়রার যে ডাক, এটা আপনাদের সকাল সকাল একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি করে। আর এছাড়াও এখানে প্রচুর ভুতুড়ে সিনেমা শুটিং হয়েছে। আর এটা সবাই ভুতুড়ে রাজবাড়ি নামেই জানে এই জায়গাটি। আসুন আপনাদের পুরো ভিতরটা ঘুরে দেখাচ্ছি। আর এখানে যত সম্ভব এখানে ফাঁসিও দেওয়া হতো আগে। প্রায় 300 বছরের প্রাচীন 3 মহলা একটি ভগ্নপ্রায় প্রাসাদ, বর্তমানে যার একটি মহলও সম্পূর্ণরূপে আস্তরণী। ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে জানা গেল এই রায়পুর রাজবাড়ি গড়ে ওঠার পিছনে দুটি ভিন্ন মত রয়েছে। আর এই দুটি ভিন্ন মত সৃষ্টিতে দুটি ভিন্ন পরিবারের অবদান রয়েছে সমগ্র রায়পুর জুড়ে। প্রথম মতানুসারে বোলপুরের অজয় নদের তীরে আমোদপুর নামক একটি অঞ্চলে স্থানীয় লোকজন আগে বসবাস করত। অজয় নদে বন্যার ফলে স্থানীয় লোকজনের সাথে সাথে রায়চৌধুরীরাও উত্তরের দিকের জমিতে উঠে এসে নতুন করে বসতি স্থাপন করতে আরম্ভ করলো। এরপর ধীরে ধীরে এই জমিদারি বিস্তৃত হতে থাকে রায়চৌধুরীদের। ভারতের বর্গী আক্রমণের সময় সশস্ত্র সেনাবাহিনীকে কাজে লাগিয়ে বর্গী হামলাকে দক্ষতার সাথে প্রতিহত করেন তৎকালীন জমিদার জিতানাথ দত্ত চৌধুরী। এই খুশিতে সম্রাট আলীবর্দী খাঁ তাকে রায়চৌধুরী উপাধি দেন এবং সঙ্গে পুরস্কার বাবদ দেন 1000 টাকা ও বাড়ির গোপীনাথ ঠাকুরের নামে 1000 বিঘা জমি। এই রায়চৌধুরীরাই পরবর্তীকালে রায়পুর রাজবাড়ি তৈরি করে সেখানে বসবাস শুরু করেন। আমি এখন যেখানে বসে আছি এই সেই ভৌতিক কুয়ো। আর এটি এখন ভরাট করে দেওয়া হয়েছে। আর এই কুয়োতে প্রচুর মানুষ পড়ে মারা গেছে, আবার আত্মহত্যা করেছিল। আর দেখুন একটা বিড়ালও যাচ্ছে এই ভৌতিক জায়গায়। গা ছমছম করে উঠলো বিড়ালটিকে দেখে, এতটাই ভৌতিক। আর এই যেটা বলছিলাম, এই রাজবাড়িতে এসে
যে আপনাদের গা একদম ছমছম করে উঠবে। এই জায়গাটি এতটাই ভৌতিক। আর দেখুন চারিদিকে একটা নিশ্চিদ্র অন্ধকারের অবস্থা। আলো, সূর্যালোক এখানে প্রায় ঢুকবে না বললেই চলে। আমরা ঢুকছি ভিতরে। দেখুন ভৌতিক জায়গাটিকে আপনারা দেখতে থাকুন। অন্ধকারে এই জায়গাটি দেখাই যাচ্ছে না, প্রায় অদৃশ্য এই জায়গাটি অন্ধকারে। এখানে একসময় রাজরাজারা বসবাস করতেন। এই জিনিসগুলো ভেবেই ফিলিংসটা এত ভালো লাগছে। আজ আমরা সেখানে বিচরণ করে যাচ্ছি। এই কত ইতিহাসের সাক্ষী রয়েছে এই জায়গাটি। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এতটাই গা ছমছমে পরিবেশ, আর আমাদের ঢুকতে খুবই ভয় লাগছে এখান থেকে। আপনারা দেখুন একদম অন্ধকার। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে এখানে ঢুকছি। আসুন আপনারা দেখুন সিঁড়িগুলো কিরকম খাড়াই খাড়াই করা সিঁড়ি দেখুন। আর আমরা সকালবেলা এসেছি। সকালবেলা আর কেউই নেই, আমি আর আমার বন্ধু মিন্টু, এরা দুজনেই আছি আমরা এখানে। আমরা ফার্স্ট ফ্লোরে উঠছি এখন। কিন্তু উপরে উঠা যাবে আইনি। ভিডিওর শুরুতেই আমরা বলেছিলাম এটি একটি 3 মহলা রাজবাড়ি, তাই আমরা দুতলায় ছিলাম। এরপরে এখান থেকে আমরা 3 তলায় উঠে আপনাদের ঘুরে দেখাচ্ছি। আমরা এখন 3 তলায় উঠেছি। আর দেখুন এই ফ্লোরগুলো মাঝে মাঝে সব ভেঙে গেছে, আর বীভৎসভাবে বাজে লাগছে দেখতে এই জায়গাগুলো। আর এখানে আসলে যে একটা ভৌতিক পরিবেশ সেটা পরিলক্ষিত করা যায়। আর আপনারা ছাদে উঠে এখান থেকে নিচটা দেখতে খুব অসাধারণ লাগে। এখান থেকে আপনারা এই জিনিসগুলো এখানে এসে দেখতে পারবেন। আমরা অনেক ভুতুড়ে জায়গা কভারেজ করেছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে এই জায়গাটি একটু অন্যরকমই। আর এখানে এতটাই গা ছমছমে পরিবেশ যে আপনাদের এখানে আসলে সত্যি কথা বলতে খুবই ভয় লাগবে। দ্বিতীয় মতানুসারে 1764 সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সিংহ পরিবারের আদি পুরুষ লালচাঁদ দে অজয় নদের তীরে এই ছোট্ট গ্রামে রায়পুরে চলে আসেন। এখানে আসবার পর সচেষ্টায় ব্যবসা দাঁড় করাবার উদ্যোগ নিয়ে প্রায় 1000 শ্রমিক নিয়ে এসে কাজে নিযুক্ত করেন। 1770 সালে রায়চৌধুরীদের থেকে জমিদারি কিনে আস্তে আস্তে এই গ্রামের স্থানীয় জমিদার রূপে পরিগণিত হন লালচাঁদ। এর পরবর্তীকালে এই পরিবারকে আরেক রাশভারী ব্যক্তি বিশ্বম্ভর সিংহ বর্ধমানের রাজার থেকে রায় খেতাব পান, এবং বলা হয় সেখান থেকেই আদমপুর পরবর্তীকালে রায়পুর বা রায়পুর নামে পরিচিতি লাভ করে। এরপর সিনহা রায় এই অঞ্চল রায়পুর জমিদার বাড়ি গড়ে তোলেন। আর আরেকটা কথা আপনাদের সঙ্গে যেটা বলার ছিল, মানে আপনারা যদি দলবদ্ধভাবে এখানে আসেন তাহলে আপনারা কিন্তু একসাথে
8-10 জন মিলে একসাথে এক জায়গায় হাঁটবেন না, কেন এই জায়গাটি ভঙ্গুর, যখন তখন ধসে পড়ে যেতে পারে। একটা হালকা নীল আলো ছড়িয়ে পড়েছে রাজবাড়ির সর্বত্র জুড়ে। ডান দিকের দেওয়ালের ধারে হাঁটছি, হঠাৎ চি চি শব্দ করে দুটো চামচিকি উড়ে গেল পাশ দিয়ে। ঝিঝি পোকা ডাকতে শুরু করেছে জঙ্গলের আনাচ কানাচ থেকে। দোতলায় পিলারগুলোর দিকে তাকিয়ে মনে হলো এই বাড়িটার কোনো একটা ঘরে হয়তো জলসা করা হতো এককালে। যেন দেয়ালের কান পাতলে সেসব উজ্জ্বল মুহূর্তের ইতিহাস ফিসফিসিয়ে কথা বলে কখনো সখনো। প্রদীপ, প্রদীপ, হ্যাঁ প্রদীপ, কি হলো রে? কি হলো? কি হয়েছে তোর? মাথাটা ঘুরিয়ে গেছিল। হট 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 হট, চল এখান থেকে চলে আয়, জায়গাটা ভালো না। চল ভাই, চল 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 চলে চল 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 চল, এই দিক দিয়ে রাস্তা, চল 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 চল। এইদিকে কোন দিকে রাস্তা? রাস্তা খুঁজে পাচ্ছি না, কোন দিকে, কোন দিকে রে ভাই? জায়গাটা ভালো না ভাই, ভুল টাইম এসে গেছি, লোকজন এলে তখন ডাকবি। চলো চল ভাই, কোন দিকে রাস্তা, রাস্তা খুঁজে। চল চল, এই বাদিক দিয়ে চল, এই ফুটো দিয়ে ঘুরে চল। এই জায়গাটিতে এসে একটি বিপদের মুখে পড়েছিলাম, আর মানে এতটাই ভয়ানক লাগছিল, আমি কিছুক্ষণ সেন্সলেসও হয়ে গেছিলাম। আমরা এখানে আর থাকবো না, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেশিক্ষণ, আমার মনে হয় সকালবেলা আসলে যেরকম ভাল লাগছিল, আর সকালবেলা 2-1 জন মিলে আসলে খুব রিস্কও আছে এই জায়গাটা। এর জন্য 1-2 জন মিলে এখানে আসবেন না, এখানে বেশ কয়েকজন মিলে এখানে আসবে। বোলপুর স্টেশন থেকে বাইপাসে পৌঁছে সেখান থেকে ইলামবাজার যাওয়ার পথে পড়বে এই রায়পুর। নিজস্ব গাড়ি থাকলে গাড়িতে অথবা টোটো ধরে যাওয়া যেতে পারে এখানে।